হ্যালো ব্যাংকার্স, ওয়েলকাম টু বদমাস ইউটিউব চ্যানেল ফর ব্যাংকিং। আজকে ব্যাংকিং এর যে সিলেবাস আমরা এর আগে ডিটেলসে আলোচনা করেছিলাম সেই অনুযায়ী আস্তে আস্তে করে আমরা টপিকগুলোতে ঢুকবো। তোমরা থাম্বনেলে দেখেছো নিশ্চয়ই যে আজকে আমরা এরর ফাইন্ডিং নিয়ে আলোচনা করব। এরর ফাইন্ডিং মানে কনসেপচুয়াল পার্টের মূল জায়গাটা যার উপর দাঁড়িয়ে আছে। এরর ফাইন্ডিং, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট এবং কিছু কিছু ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই তিন ধরনের প্রশ্ন মূলত করবার জন্য আমাদের কোন জায়গাটায় জোর দিতে হয়? আমাদের জোর দিতে হয় কনসেপচুয়াল জায়গাটাতে, মানে গ্রামারের টিটস বিটস গুলো জানতে হয়, কি থাকলে কি হবে, কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে, কোনটা বসলে তার সঙ্গে আরো একটা উপাদান বসবে অথবা বসবে না, এই খুঁটিনাটি বিষয়গুলো। এর জন্য আমাদের প্রাথমিকভাবে কর্তব্য কি? এর জন্য আমরা চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্টটাকে বোঝবার চেষ্টা করি। সাপোজ নাউন, তাহলে নাউনের চ্যাপ্টারে কিছু কিছু রুলস রয়েছে নাউনের ইউজেজের উপর, সেইগুলো বেসিক্যালি তোমরা সবাই দেখো। তারপরে আসে হচ্ছে প্রোনাউন, তারপরে আসে অ্যাডজেক্টিভ, ফলোইং বাই ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কনজাংশন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এইবার যখন আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিই, এই জিনিসগুলো আমাদের করতেই হয়, এগুলো খুব কমন জিনিস। কিন্তু ব্যাংকিং সেক্টরে এসে একটা অতিরিক্ত জিনিস এর সঙ্গে অ্যাড হয়, সেটা কি? সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশনের ব্যাপারটা। রিডিং কম্প্রিহেনশন মানে আমি কিন্তু এখানে আর্টসি বা প্যাসেজ থেকে যে প্রশ্ন উত্তর আসে তার কথা বলছি না। আমি বলতে চাইছি যে রিডিং এবিলিটি, এইটা কিন্তু হাইয়েস্ট লেভেলের টেস্ট হয় ব্যাংকিং এক্সামে। মানে ব্যাংকিং ইংলিশের প্রিপারেশনের ক্ষেত্রে যদি একটা শব্দ দিয়ে আমাদের শুরু করতে হয়, তাহলে সেই শব্দটা হওয়া উচিত হচ্ছে রিডিং। কারণ এই যে গ্রামারের টিটবিটস এর কথা বললাম, এর টিটবিটস গুলো যত বেশি করে টেস্ট হয় সিজিএল, স্টাফ সিলেকশন কমিশন রিলেটেড এক্সামে, ব্যাংকে কিন্তু গ্রামারের অত ভিতরে সবসময় যাওয়া হয় না। কিন্তু যে এররটা থাকবে সেটা ওপর ওপরই থাকে, কিন্তু সেটা লুকোনো থাকে হচ্ছে একটা লম্বা সেন্টেন্স বা একটা প্যাসেজের মধ্যে। সেই প্যাসেজটা বা সেই সেন্টেন্সটাকে শুধু পড়াই নয়, সেটা শুধু পড়ার জন্য পড়া নয়, যদি কেউ ক্রিটিক্যালি পড়তে না পারে। ক্রিটিক্যালি পড়া মানে কি? একজন সাধারণ ব্যক্তি যখন কোনো একটা বাক্য পড়া শুরু করে, আমরা যখন যে কোনো একটা পেপার, ম্যাগাজিন বা বুক পড়া শুরু করি, আমরা কি করি? প্রথম শব্দটা থেকে পড়তে শুরু করি। কিন্তু যখন আমি এরর ফাইন্ডিং করব, যখন আমি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করব, তখন কিন্তু প্রথম শব্দটা থেকে পড়া শুরু করলে আমার হবে না। আমায় শুরু করতে হবে কোথা থেকে? আমায় শুরু করতে হবে সেন্টেন্সের কি হোল যেটা আছে, যেখান থেকে আমি একটা সেন্টেন্সকে ডিকোড করতে পারবো। সেটা কি? তোমরা জানো, সেটা হচ্ছে ভার্ব। যেরকম একটা কম্পিউটার বা একটা পিসির ক্ষেত্রে তার যে হার্ড ডিস্কটা থাকে, সেইখানেই তার আসল প্রাণভোমরাটা লুকিয়ে থাকে, সেরকম একটা সেন্টেন্সের আসল যে জায়গাটা সেটা হচ্ছে ভার্ব। আমি যেই ভার্বটাকে খুঁজে পেয়ে যাচ্ছি, আমি ভার্বকে যদি হু দিয়ে কোয়েশ্চেন করি তাহলে আমি সাবজেক্ট পেয়ে যাচ্ছি, হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করলে আমি অবজেক্ট পেয়ে যাচ্ছি। যেই মাত্র সাবজেক্ট অবজেক্ট পেয়ে যাচ্ছি, সাবজেক্ট অবজেক্ট নাউন এবং প্রোনাউন সেখানে ইউজ হচ্ছে। নাউন প্রোনাউনের ইউজেজ গুলো আমি ওখানে টেস্ট করে নিচ্ছি। সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্টে চলে যাচ্ছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টেস্ট করে নিচ্ছি। আমি তারই হাত ধরে সাবজেক্টকে মডিফাই করছে যে অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভ চেক করে নিচ্ছি। নাউন প্রোনাউন ছাড়া অন্যান্য যে এলিমেন্টস গুলো আছে তাদেরকে যারা মডিফাই করে, যেরকম অ্যাডভার্ব, আমি অ্যাডভার্বকে চেক করে নিচ্ছি। তো একটার পর একটা আমি চেক করতে 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 যাচ্ছি। তো এই যে একটা জিনিসকে এমনি পড়া আর সেটাকে ক্রিটিক্যালি পড়া, এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। আমরা ফলোইং ক্লাসগুলোতে এই ক্রিটিক্যাল রিডিংটা কিরকম হবে বা খুঁটিয়ে পড়া বলতে কি বোঝাতে চাইছি, সেন্টেন্স স্ট্রাকচার আমি কি করে বের করব রিডিং এর মাধ্যমে এবং ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, সেই বিষয়ে পরবর্তীকালে ক্লাস করব। এবার এরর ফাইন্ডিং এর ক্ষেত্রে আমাকে তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হচ্ছে, একটা হচ্ছে গ্রামারের পার্টটা, আর একটা হচ্ছে এই কম্প্রিহেন্সিভ রিড করার পার্টটা। গ্রামারের পার্টটার জন্য আমরা যখন পরপর ক্লাসগুলো দেবো এরর ফাইন্ডিং এর, আজকে থেকে যেটা শুরু হচ্ছে, সেখানে তো আমরা গ্রামার আলোচনা করবোই, অ্যাডভান্স লেভেলেই আলোচনা করব, যেহেতু এটা ডেডিকেটেড টু ব্যাংকিং সেক্টরের জবের জন্য, ব্যাংকিং রিলেটেড ক্লাস। এখানে আমরা ক্লার্ক এবং পিও দুটোরই আমরা প্রিলিমিনারি, মেন্স পুরোটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগের যে ধাপটা, একদম বেসিক গ্রামারের যে পোর্শনটা, সেটার জন্য তোমরা কিন্তু আমাদেরই আরো একটি চ্যানেল যেটা আছে স্টাফ সিলেকশন কমিশনের জন্য, সেইখানেও ইংলিশ ক্লাস হচ্ছে একদম বেসিক থেকে, সেই ক্লাসগুলো তোমরা ফলো করতে পারো হচ্ছে গ্রামারের বেসিক পার্টটার জন্য। আজকে যে কাজটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে, এই যে কথাটা লেখা হয়েছে টেক ইট ইজি, আমি কোনো জিনিসকে টেক ইট ইজি কখন নিতে পারবো? যদি সেই জিনিসটা সম্পর্কে আমার একটা
সম্যক বা ক্লিয়ার আইডিয়া থাকে, তাই তো? তাহলে সেই ক্লিয়ার আইডিয়াটাই তৈরি করব। আমরা এখানে 4-5টা প্যাটার্নের কোয়েশ্চেন দেখব। আমরা দেখব কিরকম ভাবে ট্রিক করা হয়েছে কোয়েশ্চেন গুলোতে। বেসিক গ্রামারটা একই আছে, সেই গ্রামারটাকে লুকোবার জন্য, মানে গ্রামারের ফলটাকে লুকোবার জন্য, লুপহোলস গুলো যাতে ধরা না পড়ে যায়, যাতে তুমি খুঁজে না পাও সহজে, সেটাকে লুকোবার জন্য কিরকম ভাবে একটা মায়াজাল তৈরি করা হয়েছে সেন্টেন্সের মাধ্যমে, এবং কিরকম ভাবে আমরা ইজি থেকে ক্রমশ ডিফিকাল্টে যাব, যেখানে রুলস একই থাকবে কিন্তু সেই রুলসকে বেস করে এরার খুঁজে পেতে যাতে ক্রমশ অসুবিধা হয়, তার জন্য সেন্টেন্স স্ট্রাকচার কিরকম ভাবে জটিল ভাবে দেওয়া হয়েছে, এই জিনিসটা আমরা বুঝবো ধাপে ধাপে। আমরা প্যাটার্ন গুলো দেখবো। ওকে, তো চলো আমরা যাই প্রথম প্যাটার্নে, যেটার সঙ্গে সবাই পরিচিত। একদম স্ট্রেট একটা সেন্টেন্স দেওয়া আছে, সেটাকে এখানে 5টা ভাগে ভাগ করা আছে, 1 2 3 4 5 করে, যেটা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে থাকে, এটার সঙ্গে তোমরা পরিচিত। অন্যান্য এক্সামে কি থাকে, 4টে অপশন থাকে, রাইট? আর এখানে কি আছে, 5টা, মানে একটা অপশন বেশি থাকে ব্যাংকিং পরীক্ষার ক্ষেত্রে। তো এখানে দেখো কি বলেছে প্রথম সেন্টেন্সটা, ইট হ্যাজ টেকিং অলমোস্ট আ ইয়ার ফর ইন্ডিয়া টু লেট ইটস পেসিমিজম ট্রান্সলেট ইনটু ফিউয়ার জবস। এই যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে, এই সেন্টেন্সটাকে একটু ঠান্ডা মাথায় পড়লেই বুঝতে পারবে একদম খুব বেসিক লেভেলের একটা এরার এই সেন্টেন্সটার মধ্যে রয়েছে। আমি শুরু করেছিলাম কি দিয়ে আলোচনাটা, মনে করে দেখো। সেন্টেন্সটা পড়বো কোথা থেকে আমি, যখন ক্রিটিক্যালি পড়বো ভার্ব থেকে। চলো দেখি এখানে ভার্ব কি আছে। এই সেন্টেন্সে দেখো ভার্ব আমরা দেখতে পাচ্ছি হ্যাজ টেকিং। যে কেউ একটা বেসিক গ্রামারের আইডিয়া যার আছে, সেই বুঝতে পারবে যে হ্যাজ টেকিং বলে কিছু হয় না, কোনো কনস্ট্রাকশনই হয় না হ্যাশ টেকিং এর ক্ষেত্রে। আচ্ছা, এইবার দেখো এইখানে যে এররটা দিয়েছে, এরকম এরর যে কোনো পরীক্ষাতে আসতে পারে, যে কোনো পরীক্ষাতে, শুধু ব্যাংক বলে নয়। কিন্তু সেই পরীক্ষাতে আনলাইক ব্যাংকিং, সেই পরীক্ষার সেন্টেন্সটা এরকম থাকবে না। সেন্টেন্সটা আরেকবার বলি আমি, ইট হ্যাজ টেকিং অলমোস্ট আ ইয়ার ফর ইন্ডিয়া টু লেট ইটস প্যাসিমিজম ট্রান্সলেট ইনটু ফিউয়ার জবস। লক্ষ্য করে থাকো সেন্টেন্সটা, টু লেট ইটস প্যাসিমিজম মানে ইন্ডিয়ার প্যাসিমিজম, ট্রান্সলেট ইনটু ফিউয়ার জবস, মানে ইন্ডিয়ার যে প্যাসিমিজম তার জব মার্কেট নিয়ে, সেটা বাস্তবায়িত হচ্ছে, ট্রান্সলেট হচ্ছে ফিউয়ার জবস রূপে। এইটুকু পোর্শনের সাথে এই গ্রামারের বা এই কোয়েশ্চেনের উত্তর করার কোনো সম্পর্কই নেই। কিন্তু যারা ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না নিয়ে পরীক্ষা হলে যাবে, they will be much busy to finding the meaning of this particular area where no error lies. এরার আছে একদম প্রথমে, ওটা যে কোনো একটা ফোরের বাচ্চা বলতে পারে যে হ্যাশ টেকিং বলে কিছু হয় না। কিন্তু সেন্টেন্সটা কিরকম দিয়েছে লক্ষ্য করো, এইরকম সেন্টেন্স তুমি কোনো স্টাফ সিলেকশন পরীক্ষায় খুঁজে পাবে না। দিস ইজ দ্য ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমাদের মার্ক করতে হবে। বোঝা গেছে? প্রথম সেন্টেন্সে তাহলে এটা কি হবে, ইট হ্যাজ টেকিং হয় না, হ্যাজ এর পরে ভার্বের থার্ড ফর্ম হয়, এখানে হবে ইট হ্যাজ টেকেন, নট টেকিং। তো প্রবলেমটা খুব সহজ, কিন্তু সেন্টেন্স কিন্তু শুরু হয়ে গেল। তো এইটা একদম বেসিক এক্সাম্পল ছিল, আরো আমরা দেখি এরকম একটা দুটো কোয়েশ্চেন। দেখো এই সেন্টেন্সটা, এটা তো অ্যান্সারটা আমি জাস্ট এখানে আবার করেই দিয়েছি তোমাদের পরে বোঝার সুবিধার জন্য। পরেরটায় চলে এসো। উইটনেসড দ্য ইয়ং সোলজার্স এবিলিটি টু repeatedly hit bullseye at arms training. Instructors pushed him to participate in the army marksmanship competition. আমি আরো একবার পড়ছি, খুব মন দিয়ে লক্ষ্য করো। উইটনেসড, ব্যাস, এই প্রথম শব্দটা পড়বার পর যদি তোমার মনের মধ্যে কোনো সন্দেহ বা কোনো খটকা না লাগে, তাহলে ইটস কোয়াইট ডিফিকাল্ট টু ফাইন্ড দ্য এরার এগেইন। কারণ একটা সেন্টেন্স শুরু হয়েছে কি দিয়ে, একটা পাস্ট পার্টিসিপল শব্দ দিয়ে, উইটনেসড। জেনারেলি কি তোমার জানা বোঝা পড়ার মধ্যে এরকম সেন্টেন্স পেয়েছো? সেটা তুমি বলবে কি করে যদি তোমার পড়ার একটা অভ্যাস না থাকে? যাদের পড়ার অভ্যাস আছে তারা এই শব্দটা যেই পাবে প্রথমে, তো এখানেই আটকে যাবে। আর এখানেই যে আটকে যাবে, সে বুঝে যাবে এখানে একটা এরর আছে, তার বাকি সেন্টেন্সটা পড়তেই লাগছে না। ওয়ারাস যদি তুমি ট্র্যাপটায় পড়ে গিয়ে এটাকে অ্যাভয়েড করে দেখি পরে কি আছে, দ্য ইয়ং সোলজার্স এবিলিটি টু রিপিটেডলি হিট বুলসাই অ্যাট আর্মস ট্রেনিং, ইনস্ট্রাক্টরস পুশড হিম টু পার্টিসিপেট ইন দ্য আর্মি মার্কসম্যানশিপ কম্পিটিশন, এই এত লম্বা সেন্টেন্সটা পড়তে যাওয়া মানেই তো সময় নষ্ট।
তার মানে প্রথমেই আমাকে এখানে একটা খটকা যে হচ্ছে এটা রেজিস্টার করতে হবে মাথার মধ্যে। দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ উইল বি ফ্যামিলিয়ার উইথ ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস, দ্য ইজিয়ার ওয়ে ইউ ক্যান ক্যাচ ইট from the very early time of starting having reading this sentence that there is error, definite error in this portion, but you no need to say what kind of error lies there, বিকজ তোমাকে এখানে কারেকশন করতে হবে না, তোমাকে শুধু মার্ক করতে হবে যে এই পার্টে ভুল আছে। এইবার যদি তুমি গ্রামারের একটু গভীরে যাও তাহলে তুমি সহজেই বুঝতে পারবে এখানে পারফেক্ট পার্টিসিপল ইউজ হবে, হ্যাভিং উইটনেসড দ্য ইয়ং সোলজার্স এবিলিটি। ইয়ং সোলজার্সদের এবিলিটিটাকে বুঝতে পেরে টু রিপিটেডলি হিট বুলসাই, যে সহজেই তারা বুলসাই হিট করতে পারে বারবার বারবার। আর্মস ট্রেনিং ইনস্ট্রাক্টরস পুশড হিম টু পার্টিসিপেট ইন দ্য আর্মি মার্কসম্যানশিপ কম্পিটিশন, তার জন্য তাকে সেই তীরন্দাজি প্রতিযোগিতায় তাকে উৎসাহিত করেছে যেতে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমার মূল লক্ষ্য ছিল এর একটাকে ফাইন্ড করা, সেটা প্রথমেই করেছি অ্যাট দ্য ভেরি বিগিনিং। যদি আমি মিস করে যাই এটা তাহলে কিন্তু টাইম নষ্ট হবে এবং আমি এখানে ফিরে আসতে পারবো না। সো এই যে খটকা লাগাটা, এটার সঙ্গে কিন্তু গ্রামার জড়িত নয়, এখানে যে হ্যাভিং বসবে সেটার জন্য গ্রামার জড়িত। এই যে খটকা লাগার ব্যাপারটা এটার জন্য জড়িত হচ্ছে তোমার এবিলিটি অফ রিডিং। এই জায়গাটাতে আমাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। ওকে, তাহলে সহজেই বুঝে গেছো এটা। তো এখানে দেখো হ্যাভিং উইটনেসড দ্য ইয়ং সোলজার্স এবিলিটি, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। হোয়াট ইজ পার্টিসিপল? এক লাইনে বলে দিই, একটা ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? ফাইনাইট, নন ফাইনাইট। ফাইনাইট মানে সহজ বাংলা ভাষায় সমাপিকা ক্রিয়া, করলাম, গেলাম, খেলাম, এলাম। আর নন ফাইনাইট মানে অসমাপিকা ক্রিয়া, করে, গিয়ে, খেয়ে, এসে। এবার এই নন ফাইনাইটকে আমরা কি করতে পারি? তিনটে ভাগে, পার্টিসিপল, জিরান্ট, ইনফিনিটিভ। সেই পার্টিসিপলের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডিং আইএনজি উইথ আ ভার্ব, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। এইখানে সেই পারফেক্ট পার্টিসিপলের ইউজ হয়েছে। এই ব্যাপারে আরো ডিটেলসে জানবার জন্য একটু আগেই বলেছি তোমরা এসএসসি চ্যানেলটাকে ফলো করো, সেখানে এই পার্টিসিপল চ্যানেলের উপর সম্পূর্ণ ক্লাস পেয়ে যাবে। ওকে, চলে এসো পরের কোয়েশ্চেনে। হি কেম ইন কলকাতা উইথ এ ভিউ টু মিট হিজ ফ্রেন্ডস বাট ডিড নট ফাইন্ড এনিওয়ান স্টিল লিভিং দেয়ার। জেনারেলি এই সেন্টেন্সটার মধ্যে ভুল খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট যদি কারোর গ্রামারের পার্টিকুলার একটা জায়গা জানা না থাকে। সেই পার্টিকুলার জায়গাটা আবার যার জানা আছে সে সহজেই এটা পেরে যাবে। যার মোটামুটি প্র্যাকটিস থাকে সে জানে যে এই যে প্রশ্নটা আমি দিয়েছি এই ধরনের প্রশ্ন এক্স্যাক্টলি এটা না হলেও কম করে অন্তত একটা বছরের মধ্যে যদি 5টা সেন্ট্রাল লেভেলের পরীক্ষা হয় ইনক্লুডিং ব্যাংকিং অ্যান্ড স্টাফ সিলেকশন, তাহলে অন্তত দুটো পরীক্ষায় এই জায়গাটা থেকে প্রশ্ন থাকে। সেটা কি? জেনারেলি আমরা জানি যে ইনফিনিটিভ লিখতে হয় কিভাবে? টু, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে যেটা আছে, তাই তো? উইথ এ ভিউ টু মিট হিজ ফ্রেন্ডস, টু এর পরে এখানে মিট আছে, তো এটাই স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু দু একটি ব্যতিক্রম আছে। এখানে যেরকম একটা ফ্রেজ ইউজ হয়েছে দেখো, উইথ এ ভিউ টু, এরকম উইথ এ ভিউ টু আরো একটা শব্দ প্রচুর আসে, দ্যাট ইজ অ্যাডিক্টেড টু, অথবা ধরো তোমার বি ইউজ টু। এই ধরনের ফ্রেজগুলোর পরে কি হয়? টু এর পরে, এইগুলোর ক্ষেত্রে টু এর পরে আমরা ইনফিনিটিভ ইউজ করি না, কি ইউজ করি? জিরান্ট ইউজ করি আফটার টু। কোথায়? এই ধরনের ফ্রেজের পরে। তাহলে এখানে কি আছে? উইথ এ ভিউ টু, এরপরে মিট হবে না, এইটা মিটটা কেটে গিয়ে তার জায়গায় হওয়া উচিত ছিল মিটিং। তাহলে এইটা একটা এরার, এবং এই দুটো এরারই কোথা থেকে এলো? একটা চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমি ক্লাসগুলো যখন করব সেই ক্লাস তোমাদের থরলি দেখতে হবে, শুরুতে বা শেষে দেখলে হবে না। কেন? কারণ ক্লাস করতে করতে কয়েকটা ট্রিভিয়া দেবো আমি, দু একটা ছোটখাটো জিনিস বলবো যেই জিনিসটা তোমার ভীষণ কাজে লাগবে, সেটা তুমি প্র্যাকটিক্যালি যখন প্র্যাকটিস করবে তখনই বুঝবে। যেরকম একটা আমি এখনই বলে দিচ্ছি, যে যে কোনো ব্যাংকিং পরীক্ষায় তুমি সার্চ করে দেখো, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ঘেটে দেখো, যে কোনো ব্যাংকিং পরীক্ষায় যদি 5টা এরার ফাইন্ডিং বা কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকে তার মধ্যে দুটো কোয়েশ্চেন থাকবে, একটা থাকবে হচ্ছে তোমার প্রিপোজিশন এর ইউজের উপর থেকে, ওকে, আরেকটা থাকবে হচ্ছে নন ফাইনাইট ভার্বের ইউজের উপর থেকে। তাহলে এই দুটো জিনিস আমাদেরকে ভালো করে তৈরি করতে হবে। এইবার অনেকেই বলবে যে প্রিপোজিশন আমরা জানি, ইন কোথায় বসে, অন কোথায় বসে, অ্যাট কোথায় বসে, টু কোথায় বসে, কিন্তু এইগুলো থেকে একটাও প্রশ্ন থাকবে না। কারণ তুমি যে ইন, অন, অ্যাট, টু জানো এটা সবাই জানে, যিনি পরীক্ষা নিচ্ছেন তিনিও জানেন।
তুমি যখন ব্যাংকের পরীক্ষা দিতে এসো, থাকবে কোথায় একটা এত বড় সেন্টেন্স থাকবে যেখানে কোথাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে, সাপোজ আমি বললাম হি ইন্ট্রোডিউসড মি উইথ হিজ ফ্রেন্ডস, উইথ হিজ ফ্রেন্ডস হবে না, ইন্ট্রোডিউস মি টু হিজ ফ্রেন্ডস, হি ইনভাইটেড মি অ্যাট হিজ হাউস অ্যাট এ টি পার্টি, নট ইনভাইটেড মি টু এ টি পার্টি। এবার বাংলায় যখন বলছি আমাকে আমার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিয়েছে, উইথ মাই ফ্রেন্ডস মিলে যাচ্ছে, কিন্তু বাংলাটা ভেবে তো ইংরেজি হবে না, ইন্ট্রোডিউস মি টু হিজ ফ্রেন্ডস। তাহলে এই যে এখানে ইন্ট্রোডিউসের সঙ্গে টু বসাবো, উইথ বসাবো না, এইটা কি হবে, এটা তুমি যখন করবে ওই সময়ের মধ্যে পরীক্ষা হলে পড়বে, এটা তোমার মানে কনসেপচুয়ালি আসার আগে কম্প্রিহেন্ড করতে হবে যে এইখানে পড়তে গিয়ে আমার খটকা লাগছে, ইন্ট্রোডিউসড উইথ বলছে কিন্তু পড়িনি। এই যে জায়গাটা, এই যে খটকা লাগার জায়গাটা, এইটা কিন্তু গ্রামার দিয়ে ম্যানেজ হবে না। গ্রামারে শিখতে হবে, কিন্তু তার অ্যাপ্লিকেশন পার্টে যেতে গেলে আমাকে কম্প্রিহেনশন ভালো করতে হবে। তার জন্য আমাকে রিডিং, রিডিং অ্যান্ড রিডিং। আমি প্রতিটা ক্লাসে কম করে 10 বার শব্দটা উচ্চারণ করব। ফর ব্যাংকিং ইউ হ্যাভ টু রিড, দেয়ার ইজ নো আদার সাবস্টিটিউশন। তোমাকে রিডিং সুপার লেভেলে করতে হবে। তুমি যদি গ্রামার একটু কম জানো, একটু কম কনসেপশন আছে গ্রামারে, নো প্রবলেম, চলবে। ভোকাবুলারি অত ভালো নয়, চলবে। তুমি তো ইংরেজি সাহিত্য পড়তে আসছো না, তুমি আসছো একটা চাকরির পরীক্ষা পাশ করতে যেখানে ইংরেজির একটা বড় পার্টিসিপেশন আছে। সেইটাকে উতরাবার জন্য তোমাকে রিডিংটাকে খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। ওকে, তাহলে এই 3টে কোয়েশ্চেন দেখলাম আমরা বেসিক প্যাটার্নের কোয়েশ্চেনের। এবার প্যাটার্নটা একটু চেঞ্জ হবে, এরর ফাইন্ডিং এ কিন্তু প্যাটার্নটা চেঞ্জ হবে। দেখো অন্য প্যাটার্নে কি আছে। আচ্ছা, অ্যান্সার কিন্তু এখানে করে দেওয়া আছে, তোমরা এই ডেসক্রিপশন থেকে, ভিডিও ডেসক্রিপশন থেকে যখন ডাউনলোড করবে তখন পিডিএফ, তখন কিন্তু তোমরা প্রতিটা স্লাইডে কোয়েশ্চেনের ফলোড বাই অ্যান্সার স্লাইডও পেয়ে যাচ্ছ। চলে আসছি আমরা পরের প্যাটার্নটাতে। এখানে কি বলেছে দেখো, এই চেহারাটাও অনেকে চেনো যারা পরীক্ষা দাও বা ব্যাংকিং এর প্রিপারেশন নাও। এখানে বলেছে যে ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস, এ থেকে ডি 4টে সেন্টেন্স আছে, মে কন্টেইন অ্যান এরর, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স অর সেন্টেন্সেস দ্যাট আর গ্রামাটিক্যালি ইনকারেক্ট। এখানে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কি হয়, একটাই এরর ফাইন্ডিং হয়, মানে এররের একটা জায়গা থাকে। এখানে বলেছে একটাতেও থাকতে পারে, দুটোতেও থাকতে পারে, 3টে অপশন নেই, কিন্তু মেন্সের পরীক্ষায় 3টেও থাকতে পারে, আমরা দেখবো পরে সেই প্যাটার্ন। তো এই 4টে সেন্টেন্স দেওয়া আছে, এবার এখানে আমাকে এরার ফাইন করতে হবে। এখানে আহ, চালাকি, মানে চালাকি কিছুই নয়, এটা একটা ট্রিক্স আমরা অ্যাপ্লাই করতেই পারি। সেটা হচ্ছে দেখো এখানে অনলি এ আছে, অনলি এ অ্যান্ড ডি আছে অপশনে, বি অ্যান্ড সি আছে, সি অ্যান্ড ডি আছে। তার মানে যদি আমি এতে কোনো ভুল খুঁজে পাই, এ যেটা আছে সেন্টেন্স, সেখানে যদি আমি কোনো ভুল খুঁজে পাই, ডেফিনেটলি তাহলে আর বিতে কোনো ভুল থাকবে না, সিতে কোনো ভুল থাকবে না, কারণ হয় শুধু এতেই ভুল আছে, অথবা এর সঙ্গে ডি দেখো এখানে একটা সেট আছে। তাহলে এতে যদি এরার খুঁজে পাই, সঙ্গে সঙ্গে আমি ডি তে দেখবো সবার আগে, কারণ এ ডি পেয়ে গেলে তোমার অ্যান্সার হয়ে গেল, তাহলে বি আর সি পড়তে হচ্ছে না। তাহলে সেই কিন্তু আবার ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে পড়ার উপরে, যে বি সি কে টপকে গিয়ে আমি ডি পড়ছি, যদিও এটা কিন্তু একটা মানে সিরিজ আকারে দেওয়া আছে এই সেন্টেন্স গুলো। তাহলে এই যে টপকে গিয়ে পড়ছো, গ্যালোপিং রিডিং, যে একটা যখন নিউজ পেপারে একটা প্যারাগ্রাফ পড়ছি আমরা, প্রত্যেকটা শব্দ পড়ি না আমরা, আমরা মনে মনে যখন পড়ি ওটা আমরা নিজেরাই একটা অনলাইন এডিটের মতো আমরা গ্যালপ করতে করতে পড়ি। এই যে গ্যালপ করতে করতে পড়া, এটাও একটা অভ্যাস, যে আমি প্রতিটা শব্দ প্রতিটা বাক্য পড়বো না, কিন্তু আমি গোটা বিষয়টা বুঝতে পারবো, সেইটাই আমাদের এখানে করতে হবে। আমি এতে ভুল পাবো, সঙ্গে সঙ্গে আমি ডিতে দেখবো, বিসি পড়বো না। তো চলো, এখানে দেখো কি আছে, মোস্ট অফ আস আর কট ইন দ্য স্মল পার্টস অফ লাইফ অ্যান্ড মিস সিইং দ্য হোল। তার মানে ব্যাপারটা হচ্ছে, যদি এটা একটা হোল লাইফ হয়, তাহলে এখানে বলছে মোস্ট অফ আস আর কট ইন স্মল পার্টস। তাহলে এই হোল লাইফটা আমরা বুঝতে পারছি না, কারণ আমরা স্মল পার্টসে পার্টসে আটকে যাচ্ছি। এবার আবার বড় সেন্টেন্সটা, মোস্ট অফ আস আর কট ইন দ্য স্মল পার্টস। এবার কেউ যদি এই একটা ছোট পার্টে আটকে যায়, তাহলে অন্য পার্টে যাবে কি করে? পার্টের প্লুরাল পার্টস হয়, কিন্তু কোন কনটেক্সটে এটা বসেছে? বসেছে জীবন একটা বড় ব্যাপার, আমরা মিস করে যাই সিং দা হোল, পুরো জীবনটা দেখতে পাই না, কারণ তার একটা ছোট পার্টে আটকে যাই। তাহলে একটা পার্টেই তো আটকে যাওয়া সম্ভব, একাধিক পার্টে আটকাবো কি করে? কারণ একাধিক পার্টে আটকানো মানে আগের পার্টটা ছেড়ে বেরিয়ে তবেই তো তুমি আরেকটা পার্টে গিয়ে আটকাবে। তাহলে পার্টের প্লুরাল পার্টস হয়,
এখানে এখন পড়ছি নর্মালি, কোনো অসুবিধা হচ্ছে না, পার্টস আছে, কিন্তু যে কনটেক্সটে পার্ট কথাটা ইউজ হচ্ছে। সো ব্যাংকিং এররের ক্ষেত্রে এররটা কিন্তু ওয়ার্ডের এরর নয়, কনটেক্সটের এররও ঘটে। তাহলে এখানে পার্টস শব্দটা ভুল ভাবে ব্যবহার করা হয়েছে। এখানে পার্টস হবে না, এখানে পার্ট হবে, কারণ এই কনটেক্সটে পার্টস কথাটা ঠিক যাচ্ছে না। এবার এটা আমার একটা ধারণা, যখন আমি সেন্টেন্সটা পড়ছি অ্যাজ এ স্টুডেন্ট। এবার এই ধারণাটা আরো জোরদার করবে কি, যদি এ হতো তাহলে ডিও হতো। লেটস সি ডিতে কি আছে। উই লিমিট আওয়ার ব্রেইনস টু লিমিটেড প্যারাডিম। কোয়েশ্চেনটা বেশ জটিল। এবার এই সেন্টেন্সটা পড়েও আপাতভাবে কিন্তু মনে হচ্ছে না কোনো ভুল আছে, কিন্তু আবারও বলছি, কনটেক্সচুয়াল প্রবলেম। উই লিমিট আওয়ার ব্রেনস, আমরা ব্রেনকে লিমিট করে দিই কিসে, লিমিটেড প্যারাডিম। হোয়াট ডাজ ইট মিন বাই প্যারাডিম? প্যারাডিম বলতে কি বোঝায়? সামথিং আইডিয়াল। সাপোজ অর্জুন ওয়াজ দ্য প্যারাডিম অফ হিরোইজম ইন দ্য মহাভারত, তাহলে সে মহাভারতের একজন মানে প্যারাডিম ধনুর্ধর ছিলেন, একজন আইডিয়াল, যাকে আমরা মানে সর্বোচ্চ বলতে পারি, যাকে দেখে মানুষ এগোয়, এরকম আর কি। তো সেক্ষেত্রে আমরা আমাদের ব্রেনকে লিমিট করে দিই এরকম কোনো একটা আইডিয়ালের জন্য। এবার একটা সিঙ্গেল আইডিয়ালে কি একটা গোটা লাইফ আটে? আটে না তো। মানে ধরো তুমি যখন ছোট ছিলে তখন তোমার একটা প্যারাডিম ছিল, যখন তুমি যৌবনে গিয়ে পৌঁছচ্ছ তখন একটা প্যারাডিম তৈরি হচ্ছে, যখন ম্যাচিওর্ড এজে যাচ্ছে একটা প্যারাডিম তৈরি হচ্ছে। সো প্যারাডিম শিফট হতে থাকে আমাদের। ওই জন্যই কথাটা আছে যে প্যারাডিম শিফট। তাহলে একটা প্যারাডিমে তো একটা গোটা লাইফ আটকাতে পারে না। তাহলে এখানেও একটা সমস্যা আছে, দ্যাট ইজ লিমিটেড প্যারাডিমস। সমস্তগুলো আমি দেখতে পাই না, কিন্তু অল্প কিছু জায়গা আমি দেখতে পাই। একটা পার্টে বসে অনেকগুলো প্যারাডিমস আমার লাইফকে ডিটারমাইন করে। তাহলে এই যে প্রবলেমটা আমি দেখতে পেলাম, সো এটা ডেফিনেটলি আমাকে কনফার্ম করলো যে এ পার্টে ভুল আছে। কিন্তু এই যে ভুলটা, এই ভুলটা কি গ্রামারের ভুল? এটা গ্রামারের ভুল, এটা কনটেক্সচুয়াল ভুল। এবার এই কনটেক্সটে ভুল আছে কিনা, এটা ইটস কোয়াইট ডিফিকাল্ট, নো ডাউট ইটস ডিফিকাল্ট। আবার এটাও তো ঠিক যে আমাকে 100 পেতে হবে না ব্যাংকিং পরীক্ষার ক্ষেত্রে। এটাও তো ঠিক লাস্ট ইয়ারের কাট অফ কত ছিল। তাহলে আমি এই কোয়েশ্চেনটা চাইলে অ্যাভয়েডও করতে পারি। কিন্তু যদি আমাকে করতে হয়, এই প্রশ্নটা যদি অ্যাটেম্প করতে হয়, তাহলে আমাকে গ্রামারের উপর দাঁড়িয়ে অ্যাটেম্প করলে হবে না, অ্যাটেম্প করতে হবে কনটেক্সটের উপর দাঁড়িয়ে। এবার এই যে একটা প্যাসেজ পড়া, পড়ে তার কনটেক্সচুয়াল মিনিংটাকে বোঝা, ইন বিটুইন দ্য লাইন্স বোঝা, তার জন্যই দরকার হচ্ছে আমাকে ওই ক্রিটিক্যাল রিডিং বা রিডিং হ্যাবিটকে ডেভেলপ করা। ওকে, তাহলে ক্রমশ ব্যাপারটা বুঝতে পারছো, করছি এরর কারেকশন, কিন্তু জোর দেওয়ার কথা বলছি রিডিং এর ক্ষেত্রে, এবং কেন বলছি সেটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। পরের কোয়েশ্চেনে এসো। এখানে তাই হয়েছে, দেখো, এ তে আর ডি তে ভুল আছে, সেক্ষেত্রে এ আর ডি কম্বিনেশন মানে 2 নম্বর যেটা আছে এটাই অ্যান্সার হবে। আমি কিন্তু মাঝের দুটো পড়েও দেখিনি, কারণ মাঝের দুটোর কোনো অপশনই এখানে নেই। ওকে, চলো নেক্সট, চলো। এখানে কি বলছে, The choice of a cinema hall was both puzzling. আটকাচ্ছে এখানে পড়তে গিয়ে। The choice of a hall was both what? Both puzzling and distress. Does it sound good? The choice of a cinema hall was both what? Both puzzling and distressing. But this ing is missing. এটা পড়তে গিয়ে আটকাচ্ছি আমরা, দেখো। The choice of a cinema hall was both puzzling and distressing. এবার তুমি গ্রামার দিয়ে বুঝতে চাইছো, তাহলে অ্যান্ড দিয়ে যখন যুক্ত করা হচ্ছে, তাহলে দুদিকের এলিমেন্টকে একই হতে হবে। এদিকে যদি জিরান্ড হয় এদিকেও জিরান্ড হবে, এদিকে ইনফিনিটি হলে এদিকেও ইনফিনিটি হবে, এদিকে যদি নর্মাল ওয়ার্ড হয় এদিকেও নর্মাল ওয়ার্ড হবে। দ্যাট ইজ গ্রামার। কিন্তু আসছে কখন? পরে। গ্রামার সাপোর্ট করছে, কিন্তু আমায় প্রথম আটকাচ্ছে আমার রিডিং এবিলিটি। তাহলে এখানে পড়তে গিয়ে আমার এখানে খটকা তৈরি হচ্ছে। তাহলে এ তে একটা ভুল থাকতে পারে। এবার এখানে দেখো মজাটা হচ্ছে, এ তে সিঙ্গেল দিয়েছে, এর সঙ্গে ডি কে দিয়েছে, এর সঙ্গে বি কে দিচ্ছে। অপশন প্যাটার্ন কনফার্ম করছে যে এটা হবেই, কারণ 3টে অপশন এ আছে, তাই না? এই আইডিয়াটা আমরা পাচ্ছি, কারণ যদি না হতো তাহলে একবারেই আমরা বি আর সি কে ধরে নিতে পারতাম। এ নাকচ হওয়া মানে 3টে অপশন নাকচ হয়ে যাওয়া। তার মানে এর হওয়ার অবশ্যই পসিবিলিটি আছে, এবং আমার এখানে পড়াটাও সেই লজিকটাকে সাপোর্ট করছে। তাহলে এবার আমায় খুঁজে বার করতে হবে যে ডি বা বি তে কোনো প্রবলেম আছে কিনা। চলো বিটা দেখি। ইট হারমোনাইজেস দ্য এলিমেন্টস অ্যান্ড ইনক্রিজেস লাইফ এক্সপেক্ট। লাইফ এক্সপেক্ট
ক্যান ইট বি এক্সপেক্ট? নো। লাইভ হোয়াট? এক্সপেক্ট ইজ আ ভার্ব, এখানে তো ভার্বের প্রয়োজনই নেই। যদি প্রয়োজনীয়তা হতো সেক্ষেত্রে লাইভ সাবজেক্ট হতো। লাইভ যদি সাবজেক্ট হতো তাহলে এক্সপেক্টস হতো, পাস্টে হলে এক্সপেক্টেড হতো, কিন্তু ভার্বের তো এখানে প্রয়োজনীয়তাই নেই। তাহলে এখানে এক্সপেক্ট শব্দটা যাচ্ছে না। তাহলে এখানে কোন শব্দটা যাচ্ছে? যাচ্ছে এক্সপেক্টেন্সি। পুরো শব্দটাকে অর্ধেক করে কেটে দিয়েছে। তাহলে এখানে দেখো এর সঙ্গে বি যাচ্ছে, এর সঙ্গে বি যাচ্ছে, মানে অপশন হচ্ছে 4 নম্বরেরটা। তাহলে প্রথমে আমার এখানে খটকা লাগলো, বোথের পরে পাজলিং কিন্তু ডিস্ট্রেস আছে, সেই খটকাটাকে সাপোর্ট হলো যে এর সঙ্গে বি হতে পারে, বিতে পড়তে গিয়ে সেখানেও একটা অসুবিধা দেখা গেল। সো আমি কনফার্ম হলাম যে এ বি এই পেয়ারটাকে আমি চুজ করতে পারি। আশা করি এতক্ষণ তোমরা বুঝে গেছো যে গোটা বিষয়টা, যে আমি কোন জায়গাটায় জোর দেওয়ার কথা বলছি। তাহলে এর পর থেকে আমরা এখনো শেষ করিনি, আমরা একদম মাঝামাঝি পর্যায়ে আছি, এখনো অনেক কিছু চমকপ্রদ জিনিস দেখা বাকি আছে আমাদের, অনেক কিছু রিভিল করা বাকি আছে, অনেকগুলো সিক্রেট আমরা আলোচনা করবো এর পরেও। কিন্তু যে জিনিসটা এতক্ষণে মগজের মধ্যে পরিষ্কারভাবে গেঁথে যাওয়া উচিত, যে ব্যাংকিং এই ব্যাপারটা যদি আমাকে পার্সু করতে হয়, তাহলে মানে যেরকম কেউ গান গাইতে গেলে সে হারমোনিয়াম নিয়ে বসে রেওয়াজ করছে না, এটা কোনো অপশনই হতে পারে না। সেরকম কেউ ব্যাংকিং পরীক্ষা দিচ্ছে কিন্তু সে কোনো একটা ম্যাগাজিন বা একটা পেপার পড়ছে না, দিনে একটা নির্দিষ্ট সময় রিডিং পড়ার জন্য রাখছে না, এটা হতে পারে না। নেক্সট টু ইম্পসিবল। ইউ হ্যাভ টু রিড, দ্য মোর ইউ রিড দ্য ইজিয়ার উইল বি ইউর এক্সাম। সো মেন জোরটা আমাকে দিতে হবে রিডিং এর ক্ষেত্রে। ওকে, তোমরা আমাকে জানাও কমেন্টে যে কে কি পড়ো, মানে কি ধরনের জিনিস পড়ো, সেটা হোয়াট এভার ইট মে বি, ইন এনি ফর্ম। কে কি, কেউ নিউজ পেপার পড়ো, কোন নিউজ পেপার পড়ো, কেউ ম্যাগাজিন পড়ো, বলো কোন ম্যাগাজিনটা পড়ো, অথবা এনিথিং এলস, অন্য কিছুও পড়তে পারো, স্টোরি বুকস এটসেট্রা এটসেট্রা, যা কিছু পড়তে পারো। সো ইউ কমেন্ট হিয়ার যে তোমরা জেনারেলি কি পড়ো। আর যার পড়ার অভ্যাস নেই সেও জানাও স্যার একদম অভ্যাস নেই, যাতে কাল থেকে এই অভ্যাসটা শুরু হয়। ঠিক আছে, চলে এসো পরেরটায়। দেখো, when we look at a flower we does not, oh my goodness, we does not, এই পেয়ারটা কি ঠিক আছে? না, একদম ঠিক নেই। উই ডাজ নট হবেই না। তাহলে এ কে পেয়ে যাচ্ছি আমরা, এর সঙ্গে বি আছে, এর সঙ্গে ডি আছে। বিটা দেখি, when that happens the emphasis is on one's likes and dislikes and not actually on the flower। মোটামুটি তো ঠিকই লাগছে, সি দেখার দরকার নেই। ডি তে আসি, the struggle is to see and know in the light of what I know in my past, what I know in my past, what I know in my past. But what you knew in your past is absolutely new, not know, because it was in your past. So, what I knew in my past is not a correct setup of words. So, definitely the error is here. In the light of what I know in my past. As there it is said in my past, it will be what I knew in my past. So A pairs up with what? D. A and D. That is option 3. Let's see. Answer. Yes, correct. We don't actually see, and I knew in my past. Okay, very easy. This one. Come to the next question. A childlike perception is freeing oneself from that background and hence inwardly be free, and from that freedom to see. A childlike perception has no image, and then its innocence comes in touch with the object. The struggle for seeing that one image is validated is not there, and hence no pain. Be like a child, open, innocent, and then with the perception you will see something new. এই কোয়েশ্চেনটা, আমরা তো অনেকগুলো কোয়েশ্চেন বললাম, আলোচনা করলাম, দেখা যাক তোমরা চট করে ধরতে পারো কিনা। হ্যাভ ইউর টাইম, আমি কিছু সময় রাখছি তোমাদের জন্য, দেখো তো গেস করতে পারো কিনা, ঠিক যেভাবে আমরা ভাবছিলাম সেভাবে রিডিং পড়ে দেখো পারো কিনা। হেয়ার ইজ ইউর কোয়েশ্চেন। আমি একটা ক্লু দিই, তোমাদের ভাবতে থাকো তোমরা, যে
পেয়ার গুলো দেখো, পেয়ার অনলি এ হতে পারে, যদি না হয় সি এন্ড ডি, বি এন্ড সি, এ এন্ড ডি। ম্যাচিং গুলো দেখো, সি কে দু জায়গায় রেখেছে, ডি কে দু জায়গায় রেখেছে, বি কে এক জায়গাতেই রেখেছে। ওয়াই নট ইউ স্টার্ট উইথ বি, বি পড়ে দেখো, বি এক জায়গাতেই আছে, হবেই যে এরকমটা নয়, পড়ে দেখো। সেকেন্ড ক্লু দি, ওয়ার্ডের প্রবলেম আছে, ওয়ার্ড পার্টিকুলার কোন একটা ওয়ার্ড ইউজ হবে না, ওয়ার্ডের প্রবলেম আছে, কন্টেক্সচুয়ালি হবে না। সেকেন্ড ক্লু। আশা করি এতক্ষণে ধরে ফেলেছো। লাস্ট সেন্টেন্সটা দেখো, বি লাইক এ চাইল্ড, ওপেন, ইনোসেন্ট অ্যান্ড দেন, ওয়াই দেন, ওয়াই দেন, এখানে তো কম্পারেটিভ ডিগ্রি নেই। Innocent and then with that perception, and then with that perception you will see something new. So not then, it will be then. তাহলে এটা যদি আমি ডি তে পাই তাহলে আমাকে এ বা সি, এ আমি তো আগেই দেখে নিয়েছি, সি তে দেখা যাক কি আছে, দ্য স্ট্রাগল ফর সিং, দ্য স্ট্রাগল ফর সিং দ্যাট, দেখার জন্য, কি দেখার জন্য, ওয়ান ইমেজ ইজ ভ্যালিডেটেড, ওয়ান ইমেজ নয়, এখানে একজনের কথা বলছে, যার চাইল্ড লাইক পারসেপশন আছে তার কথা বলছে, তাহলে ওয়ান ইমেজ নয়, ইট শুড বি একজনের, ওয়ানস ইমেজ, ওয়ান অ্যাপোস্ট্রফি এস। লেটস সি অ্যান্সারটা। চলো এখানে দেখো, a childlike perception is freeing oneself from the background and hence inwardly be free and from that freedom to see, মানে ভিতর থেকে নিজেকে ফ্রি করা এবং সেই ফ্রিডম থেকে বাইরের সমস্ত কিছুকে দেখা। এ চাইল্ড লাইক পারসেপশন হ্যাজ নো ইমেজ অ্যান্ড দেন ইটস ইনোসেন্স কামস ইন টাচ উইথ দ্য অবজেক্ট। চাইল্ড লাইক ইনোসেন্স নিয়ে যখন আমরা কিছু দেখি, আগে থেকে প্রি কনসিভ ধারণা নিয়ে নয়, প্রথমবার দেখছি জিনিসকে, ইনোসেন্টলি দেখছি আমরা। দ্য স্ট্রাগল ফর সিং দ্যাট ওয়ানস ইমেজ, ওই সেই একজনের ইমেজ যে চাইল্ড লাইক ইনোসেন্স দেখছে, ইজ ভ্যালিডেটেড, is not there and hence no pain. Be like a child, শিশু হও, open, innocent, and then with that perception you will see something new. নতুন যদি কিছু খুঁজতে হয় তাহলে নিজেকে চাইল্ডের যে ইনোসেন্স সেইটাকে নিজের মধ্যে নিয়ে আসতে হবে, তবে তুমি নতুন কিছু পাবে। সেই ইনোসেন্স যদি তোমার না থাকে তাহলে কোনোদিনই তুমি নতুন কিছু শিখতে পারবে না। সো প্রথমে শিখতে গেলে আমাদের কি করতে হবে, যে কোনো জিনিস যদি আমরা লার্ন করতে চাই আগে আমাদের নিজেদেরকে একটু ভ্যাকেন্ট করতে হবে। যে কোনো লার্নিং শুরু হয় কিন্তু আনলার্নিং দিয়ে, আগে আনলার্ন করতে হবে তারপরে লার্ন করতে হবে। যেরকম আজকে আমরা একটা নতুন জিনিস লার্ন করছি, সেটা হচ্ছে আমরা করছি এরর ফাইন্ডিং, কিন্তু গ্রামারের থেকেও আমরা সামনে রাখছি এই রিডিং যে পারসেপশন, যে রিডিং কম্প্রিহেন্সিভ আইডিয়া, সেই বিষয়টাকে। এইটা কিন্তু আমাদের একটা নিউ লার্নিং। ওকে, চলো আমরা দেখবো আরেকটা প্যাটার্ন, এটা একটা সম্পূর্ণ নতুন প্যাটার্ন। কি বলেছে এখানে দেখো, ডিরেকশনটা ভালো করে দেখো। ইন ইচ অফ দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো আ সেন্টেন্স ইজ গিভেন which is then divided into 5 parts out of which the last part is correct. The last part is correct, mind it. The last part is correct. There is an error in the 3 parts of the sentence and only 1 part is correct. ইউ হ্যাভ টু চুজ দ্য কারেক্ট পার্ট অ্যাজ ইউর অ্যান্সার। তার মানে এখানে বলতে চাইছে লাস্টেরটা কারেক্ট, মানে যে অল কারেক্টের কথা বলেছে, সেখানে তো কোনো এরারের ব্যাপারই নেই, কিন্তু এখানে বলেছে অনলি ওয়ান পার্ট ইজ কারেক্ট, বাকি যে চারটে আছে, বাকি যে চারটে আছে তার মধ্যে তিনটে জায়গায় ভুল আছে। আমাকে তাহলে যেটা কারেক্ট সেটা বের করতে হবে। এতক্ষণ আমি কি বের করছিলাম, কোথায় ভুলটা আছে, ইনকারেক্ট কি। এখানে আমাকে কি বের করতে হচ্ছে, কারেক্ট কি। ওই একই জিনিস, একই জিনিস একটু অন্যরকম ভাবে। তো দেখো এখানে বলছে দ্য কিউরিয়াস থিং অ্যাবাউট ব্যান রেবেল। কিউরিয়াস থিং অ্যাবাউট হোয়াট, নট ব্যান, ব্যানিং রেবেল আউটফিটস, is that the action has followed or have been followed। যখন বলছে the action has followed, তাহলে সাবজেক্ট অ্যাকশন হ্যাজ ফলোড, প্রেজেন্ট পারফেক্ট। এবার এখানে প্যাসিভে বলছে অর হ্যাভ বিন ফলোড, তাহলে সাবজেক্ট তো হচ্ছে অ্যাকশনটাই, অ্যাকশন যদি সাবজেক্ট হয় ডেফিনেটলি এখানে হ্যাভ হবে না, একটু আগে হ্যাজ বলেছে, এখানে প্যাসিভ পার্টে সেই হ্যাভটা ভুল আছে এখানে। স্টাইলিং দেমসেলভস ডিসিডেন্ট অর প্রোটক্স ফ্যাকশনস
or as structures even most genuinely representative than. Now here is then. As there is then, we definitely say there will be a comparative degree before that, but here superlative is given as structures even most genuinely. No, it's definitely more genuinely representative than the original. তাহলে এই তিনটে সেন্টেন্সে আমি ভুল খুঁজে পাচ্ছি, তার মানে ডি যেটা আছে সেখানে নিশ্চয়ই কোনো ভুল থাকবে না। লেটস সি। তো দেখো এখানে তাই আছে, অ্যাবাউট ব্যানিং আছে, হ্যাজ বিন ফলোড আছে, আর ওখানে মোর জেনুইনলি আছে। আশা করি বুঝতে পারছো তোমরা। এর আগের গুলো ছিল হচ্ছে ইনকারেক্ট খুঁজে বার করা, আর এখানে আমরা কি খুঁজে বার করছি, কারেক্ট সেন্টেন্স কোনটা। ইটস অল অ্যাবাউট রিডিং। কাম টু নেক্সট কোয়েশ্চেন। এটা আমি পড়বো না, চলো আরেকবার ট্রাই করো, দেখো কেন হচ্ছে এই কোয়েশ্চেনটা, বলতে পারছো কিনা দেখো তোমরা। ভালো করে পড়ো সেন্টেন্সটা। ওকে, তাহলে পড়া হয়ে গেছে, তো চলো সরাসরি আমরা অ্যান্সার দেখি। দেখো, দ্য বরোয়িং কস্ট সেট অফ, এখানে কি ছিল, ওয়েভ, হবে কি ও ডাবল এফ, অফ। ইস, মনে হচ্ছে না যে এ বাবা, জাস্ট মিস ইট, জাস্ট মিস ইট, চোখের সামনে ছিল, মিস করে গেছি। তারপর একটা দেখো, টু আনসার্টেনিটিস ইন ইন্ডিয়াস এক্সপোর্টার্স, না, আনসার্টেনিটি ফর হুম, কাদের জন্য আনসার্টেনিটি, আনসার্টেনিটি ফর ইন্ডিয়াস এক্সপোর্টার্স। লাস্টেরটায় দেখো, অ্যান্ড স্টিক টু পলিসি, নট স্টিক অ্যাট। গোয়িং ব্যাক টু দ্য কোয়েশ্চেন ওয়ান্স এগেইন, আবার পড়ো। উইথ বরোয়িং কস্ট সেট অফ রাইজ অ্যান্ড গ্লোবাল ট্রেড টেনশনস অ্যাডিং, এই যে সেট অফ, আমরা মনে মনে ভেবে নিচ্ছি কিন্তু সেট ও অফ এফ এফ ই আছে, চোখের সামনে দেখছি এফ, কিন্তু মনে মনে পড়ছি যখন ভেবে নিচ্ছি ও এফ এফ ই আছে। এইভাবে আমাদের ব্রেন কাজ করে, ও আগে থেকে ধরে নেয়, কারণ এ তো অভ্যস্ত আমরা, সেট অফই হবে। সেট অফ কেন হবে, যখন মাইনিউটলি খুঁটিয়ে দেখছি তখন বুঝতে পারছি যে ও এফ এফ না, এখানে ও এফ দেওয়া আছে, এটা ও এফ এফ হবে। আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম সাজেশন, কি বলেছিলাম, যে প্রিপোজিশন, প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এবং নন ফাইনাইট, the most important two segments where you definitely you will encounter so many questions in banking exams coming from these particular two segments. One is non-finite verb and another one is use of appropriate preposition in the sentence. So to find out the error related to these two types of pattern, you have to read more and more and more critical reading. And whenever you read, whatever you read, you have to think logically, think consciously that here a gerund has been used in this passage. An appropriate preposition is used like this way. Here, this one is used that way, this way, that way. Only then you will be able to answer these type of questions. Without having a good ability in reading a comprehensive, solid, comprehensive idea, only by mugging up some rules of grammar once and again the same thing, you never can answer this type of questions. So this is definitely test your ability of reading and ability of comprehending. Okay, now come to the next question. Nuclear reactors are also capable of catastrophic accidents. As witness, no, as witness, no, no, it is as witnessed, because in Fukushima and Chernobyl it has already been done, it was done, এটা হয়ে গেছে, হওয়া ইভেন্ট। সো as witnessed, past participle should be used here, not as witness, as witnessed, যেমনটা আমরা দেখেছিলাম। এখানে ভার্ব হচ্ছে না, পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ হচ্ছে এটা। ডিজাস্টার কুড কন্টামিনেট লার্জ ট্র্যাক্টস অফ ল্যান্ড, disaster could contaminate a single nuclear disaster. So this is not telling about any particular nuclear disaster, it's a in general, it's an in general statement.
a single nuclear disaster could contaminate is wrong because they are telling about general action. So it should be can contaminate, not could contaminate. So this is wrong also. And the next one, radioactive materials rendering them areas. Radioactive materials rendering those areas or these areas, not them areas. You cannot say them before areas. Before areas, to use a determiner, you have to use these or those, whatever it is necessary here, but not them. So these three sentences are wrong, definitely wrong. I find all these things here. So definitely the answer will be one, that is nuclear reactors are also capable of catastrophic accidents. This is the correct answer. Let's check. Yes, fine. সো ভেরি ইন্টারেস্টিং না, এরার কারেকশন কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখো অনেকটা সেই ক্রাইম থ্রিলারের মতো, যে কেউ একটা কোনো ক্রাইম করেছে, করে কোথাও লুকিয়ে আছে, আর যে তদন্ত করছে, যে গোয়েন্দা ইনভেস্টিগেটর, সে তাকে খুঁজছে, কি দিয়ে খুঁজছে? ক্লু দিয়ে, তাই না? ক্লু, ক্লু ছাড়া খুঁজে পাওয়া যাবে? সো এখানেও ক্লু আছে, এখানে গ্রামারের ক্লু আছে, এখানে ওয়ার্ডের ক্লু আছে। সেই ক্লু গুলোকে তুমি তখনই ধরতে পারবে যখন তোমার কম্প্রিহেন্সিভ এবিলিটি অনেক বেশি ভালো হবে। চলে এসো নেক্সট কোয়েশ্চেনে। এখানে আবার আমরা প্যাটার্ন চেঞ্জ করছি। এখানে কি বলছে দেখো, বলছে ইন দ্য কোয়েশ্চেন গিভেন বিলো সাম অফ দ্য পার্ট হ্যাজ বিন হাইলাইটেড। ওকে, এখানে করেছে কি দেখো, হাইলাইট পার্টের কথা বলেছে। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য পার্ট উইচ ইজ নট হাইলাইটেড অ্যান্ড ইদার গ্রামাটিক্যালি অর কন্টেক্সচুয়ালি ইনকারেক্ট, এনশিওর দ্যাট দ্য মিনিং অফ দ্য স্টেটমেন্ট রিমেইনস আনচেঞ্জড। মানে কিছুই নয়, এখানে ধরো কিছু একটা পার্টকে এখানে হাইলাইট করে দেবে। যদিও এই যে কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, এখানে পার্টিকুলারলি কোনো পার্ট হাইলাইট করা নেই, কিন্তু কি বলেছে, ইন দ্য কোয়েশ্চেন গিভেন বিলো সাম অফ দ্য পার্ট হ্যাজ বিন হাইলাইটেড, কারণ কিছু পার্ট হাইলাইটেড থাকবে। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য পার্ট হুইচ ইজ নট হাইলাইটেড, তার মানে হাইলাইট পার্ট তোমায় দেখতে হবে না, তোমায় দেখতে হবে নন হাইলাইটেড পার্ট। ফর এক্সাম্পল, ধরে নাও যে এখানে এই পার্টটা হাইলাইট করা আছে, সাপোজ এইটুকু পার্ট হাইলাইট করা আছে। আবার পড়ো ইনস্ট্রাকশনটা, সাম অফ দ্য পার্ট হ্যাজ বিন হাইলাইটেড, হলো হাইলাইটেড। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য পার্ট হুইচ ইজ নট হাইলাইটেড, তোমাকে পার্ট ফাইন্ড করতে হবে যে পার্টটা হাইলাইটেড নয়, সেই পার্টটাকে ফাইন্ড করতে হবে। কি ফাইন্ড করতে হবে? and part which is not highlighted and either grammatically or contextually incorrect, তার মানে গ্রামাটিক্যালি এবং কন্টেক্সচুয়ালি ইনকারেক্ট পার্টটাকে বের করতে হবে, মোদ্দা কথা। কিন্তু সেটা হাইলাইটেড পার্টে থাকবে না, নন হাইলাইটেড পার্টে থাকবে। কিন্তু নন হাইলাইটেড পার্ট আর হাইলাইটেড পার্ট তো মিলে একটা সেন্টেন্স ফরমেশন হচ্ছে। তুমি নন হাইলাইটেড পার্টকে পড়বে কি করে হাইলাইটেড পার্টকে না পড়ে? তাহলে দুটো পার্টই পড়তে হবে। তার মানে তোমাকে জাস্ট একটু ডিলেমায় ফেলে দেওয়ার জন্য কোয়েশ্চেনের ইনস্ট্রাকশনটাকে, কোয়েশ্চেনের মোডটাকে অন্যরকম করাতে হয়েছে। মোদ্দা ব্যাপার হচ্ছে একটা প্যারাগ্রাফ বা সেন্টেন্স দেওয়া আছে, এখানে দেখো কোনো অংশে কোনো রকম গ্রামাটিক্যাল বা কন্টেক্সচুয়াল এরর আছে কিনা। লেটস সি। ইন্ডিয়া হ্যাজ র্যাটিফাইড টু কি গ্লোবাল কনভেনশন, এই ওপরে যেটা দেওয়া আছে না, এই যে ইন এ ওয়েলকাম মুভ দিস উইক, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজ থেকে এই চারটে সেন্টেন্সকে তুলে নেওয়া হয়েছে। এই চারটে সেন্টেন্স পড়ে তোমাকে বলতে হবে কোনো অংশটা এর কনটেক্সট অনুযায়ী ভুল আছে কিনা, অথবা গ্রামাটিক্যালি ভুল আছে কিনা। India has ratified two key global convention mean to keep children away, were originally adopted by the International Labour Organization. Nonetheless, the skepticism aroused by the child labor over the government's commitment towards complete abolition of, অ্যাবলিশন অফ আর কিছু লেখেনি, কারণ এখানে প্যাসেজটা পুরোটা দেওয়া আছে। তো এখানে কিন্তু পুরো প্যাসেজটা দেয়নি, তার মধ্যে থেকে কিছু সেন্টেন্স তুলে দিয়েছে, যেই সেন্টেন্সটা কন্টেক্সচুয়ালি ও গ্রামাটিক্যালি এরার কোনো অংশ আছে কিনা সেটা তোমাকে বলতে হবে। আরেকবার ভালো করে পড়ো। ইন্ডিয়া হ্যাজ র্যাটিফাইড টু কি গ্লোবাল কনভেনশন। ওকে, এত কথা বলার পরে শেষ অব্দি কোথায় দাঁড়াচ্ছে? টু, কটা? দুটো। দুটো কি গ্লোবাল কনভেনশন। তাহলে টু থাকলে এটা কনভেনশন হবে, এটা কনভেনশন হবে? কিচ্ছু নেই, দেখো কিচ্ছু নেই, শুধুমাত্র কথার খেলা।
এই পুরো কথার খেলা করার পরে তুমি পেলে হচ্ছে টু আছে, এখানে প্লুরাল হবে, এস বসবে। তার মানে আবারও সেটা প্রথমে শুরু করেছিলাম ইন্ট্রোডাকশন পার্টে, যে কোয়েশ্চেন ডিফিকাল্ট থাকবে না। গ্রামারের একদম মাটির ভিতর থেকে গ্রামার খুঁড়ে বের করে এনে শিখে নিতে হবে এত কিছু নয়, কিন্তু পড়তে হবে ভালো করে, পড়তে হবে ভালো করে, এইটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। তো এটা একটা ইজি কোয়েশ্চেন ছিল, তোমরাও পারবে। চলো এই কোয়েশ্চেনটা দিয়ে আমরা শেষ করব। দেখি এই কোয়েশ্চেনটা তোমরা অ্যান্সার করতে পারো কিনা। ওই একই জিনিস, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা দেখবেন, দেখে নেবে। সেই প্যাসেজটা দেওয়ার পরে কি বলেছে, এই চারটে সেন্টেন্স থেকে ভাগ করে দিয়েছে, দিয়ে বলেছে কোথাও কোনো গ্রামারের বা কন্টেক্সচুয়াল কোনো এরর আছে কিনা সেটা তোমায় খুঁজে বার করতে বলেছে। Rulers everywhere tending to treat transient, to excite dissatisfaction, disaffection, and disloyalty. That is perhaps the only reason that Section 124A of the Indian Penal Code remains on the statute book. Rulers everywhere tending to treat transient. এখানে ভার্ব কোথায় খুঁজে পাচ্ছ? টু এক্সাইট ডিসস্যাটিসফ্যাকশন এন্ড ডিসলয়ালিটি, এর তো ইনফিনিটিভ আছে, ফুল স্টপ দিয়েছে, ভার্ব কোথায় আছে? এই প্রথম সেন্টেন্সটায়। রুলার্স এভরিওয়্যার টেন্ডিং টু ট্রিট, টেন্ডিং ইজ নট আ ভার্ব। আইএনজি without having a be verb before it cannot form a finite verb construction. He is playing, they are running, be plus ing construction is continuous. এখানে আইএনজি আছে, আগে কোনো বি ভার্ব নেই। রুলার্স এভরিওয়্যার ইন জেনারেল স্টেটমেন্ট, ফলে কন্টিনিউয়াস হবেও না। সো টেন্ডিং শুড বি রিপ্লেসড বাই টেন্ট, তাহলে এটা ভার্ব হয়ে যায়। টেন্ডিং না বলে যদি টেন্ট বলি, দেখো খুব ইজি। সো হিয়ার ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে দেখো আমরা অনেকগুলো প্যাটার্নের এরর দেখলাম, যেরকম প্যাটার্ন আমরা চিনি, নতুন কিছু প্যাটার্ন দেখলাম, খুব মাথা খুঁড়ে ফেলার মতো অদ্ভুত ট্রিক্স, অদ্ভুত কিছু আমরা শিখিনি। টু সাম আপ, এই এতক্ষণ আমরা যে ক্লাস করলাম, পাঁচটা লাইনে আমি সাম আপ করবো। ফার্স্ট লাইন, whether it is error finding, fill in the blanks, close test, rearrangement of sentences, reading comprehension, even it is not only English, any other subject in banking sector exam, if you have to crack it, you have to read. You have to achieve a good reading ability, not reading for the sake of reading only, but critical reading, galloping reading. You have to achieve it. This is point number one. পয়েন্ট নাম্বার টু, ইনিশিয়ালি আমরা জোর দেব দুটো সেগমেন্টে, একটা নন ফাইনাইট ভার্বের সেগমেন্ট, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সেগমেন্ট। পয়েন্ট নাম্বার থ্রি, আমি যখন কোনো এরর কারেকশন করব, তখন সেই সেন্টেন্সগুলোর অ্যান্সার কি হবে সেটা যেন গ্রামাটিক্যালি ভাববো, সেটাকে বারবার করে পড়বো এবং পড়ে বোঝার চেষ্টা করব সেখানে কোনো অসঙ্গতি আছে কিনা। পয়েন্ট নাম্বার ফোর, ব্যাংকিং এর জন্য যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই আবার বলবো, যে আমাকে রেগুলার ভিত্তিতে কিছু না কিছু রিড করতে হবে, টাইম মেনটেন করে। পয়েন্ট নাম্বার ফাইভ, রিড করবার সময় আমি প্রথম জোরটা দেব ভার্বের উপরে, সেখান থেকে সেন্টেন্সকে ডিকোড করবার চেষ্টা করব। তাহলে এটা ছিল আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসকে ফলো করে আমি চেষ্টা করছি একটা রিডিং এর ক্লাস দেবার, যেই ক্লাসে আমরা রিডিং পড়ার পাশাপাশি সেন্টেন্স কনস্ট্রাকশনকে ডিকোড করা দেখব, রিডিং এর আরো ইম্পর্টেন্স আমরা বুঝতে পারবো এবং কিভাবে রিড করব সেটা নিয়ে একটা খুব ইন্টারেস্টিং সেশন হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।